নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় হাজী সেলিমের ছেলে গ্রেপ্তার, 1 বছরের কারাদণ্ড, অস্ত্র, মদ ও ওয়াকিটকি উদ্ধার, টর্চার সেলের সন্ধান। এবার আলুর মুখ দেখছে চট্টগ্রামের বে টার্মিনাল। চীন ভারতের পর বিনিয়োগে আগ্রহী সৌদি আরবও। এগিয়ে চলছে কাজ, জানালো বন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশ ভারতের বিমান চলাচল শুরু আগামীকাল। এয়ার বাবলের আওতায় সপ্তাহে চলবে 56টি ফ্লাইট, করোনা মুক্তির সার্টিফিকেট বাধ্যতামূলক। আজ থেকে মোবাইল ব্যাংকিংয়ে ভিন্ন অপারেটরের অর্থ স্থানান্তর সেবা চালু, আওতায় আসবে ব্যাংকগুলো। গ্রাহকের নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ। স্বাস্থ্যবিধি মেনে দেবী বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো দুর্গোৎসব। ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনিতে মর্ত ছেড়ে দেবালয়ে ফিরলেন দুর্গা। দালাল আর সিন্ডিকেটের কবলে রাজধানীর ফলের বাজার। পাইকারি বাজারের 75 টাকার আপেল খুচরা বিক্রি 250 টাকায়, তাগিদ নিত্য নজরদারি। এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র 1 সপ্তাহ বাকি, তীব্র লড়াইয়ের আভাস সুইং স্টেটগুলোতে। ট্রাম্প বাইডেনের তুমুল প্রচারণা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 এর রাতের সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার এক বিশেষ অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফানের বাসা থেকে আগ্নেয়াস্ত্র, মাদক, ওয়াকিটাকি সহ নানা অবৈধ সরঞ্জাম উদ্ধার করে র্যাব। এরপর অবৈধ অস্ত্র ও মাদক মামলায় তাকে 1 বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এদিকে হাজী সেলিমের বাড়ির পাশে চকবাজার একটি টর্চার সেলের সন্ধান পেয়েছে র্যাব। মো খন্দকারকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন ফখরুল ইসলাম। পুরান ঢাকার সোয়ারীঘাটে 9 তলা বিশিষ্ট সুরম্য রাজপ্রাসাদ সম বাড়িটি ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের। তার মেজো ছেলে ঢাকা দক্ষিণ সিটির 30 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে নৌবাহিনীর কর্মকর্তাকে হত্যা চেষ্টা মামলার অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে বাড়িটি ঘেরাও করে বিশেষ অভিযান চালায় র্যাব। আলিশান বাড়ির 3য় ও 4র্থ তলায় ইরফান সেলিমের ফ্ল্যাটে তল্লাশি করে অবৈধ 2টি বিদেশি পিস্তল ও গুলি জব্দ করা হয়। এ সময় ফ্ল্যাটের পাশেই ইরফান সেলিমের টর্চার সেল থেকে 400 পিস ইয়াবা, বিদেশি মদ, বিয়ার, হাতকড়া, পাওয়ারফুল 37টি ওয়াকিটকি সহ বিএফএস স্টেশন জব্দ করে র্যাব। মাননীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে, দ্বিতীয় ছেলে ইরফান মোহাম্মদ সেলিম এবং তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদুল ইসলামকে র্যাব গ্রেফতার করতে সক্ষম হয়। ইরফান মোহাম্মদ সেলিমের নিকট থেকে আমরা লাইসেন্সবিহীন একটি বিদেশি অস্ত্র, সাথে 5 থেকে 6 লিটার বিদেশি মদ অনুমোদনবিহীন আমরা আটক করতে সক্ষম হই। এর পাশাপাশি তার দেহরক্ষীর কাছ থেকে আমরা একটি বিদেশি অস্ত্র এবং 400 পিস ইয়াবা আমরা জব্দ করতে সক্ষম হই। এর জাহিদের কাছ থেকে আমরা 400 পিস ইয়াবা সহ তাকে আমরা আটক করি। 7 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে সন্ধ্যায় অবৈধ অস্ত্র ও মাদক রাখার দায়ে কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষীর বিরুদ্ধে 2টি মামলা দায়ের করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। 2টি মামলায় দুজনকে 6 মাস করে 1 বছরের কারাদণ্ড দেওয়ার কথা জানায় র্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইং এর পরিচালক। অভিযুক্ত দুজন ইরফান মোহাম্মদ সেলিম এবং জাহিদুল ইসলামকে আমরা ইতিমধ্যে গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট 2টি ভিন্ন ভিন্ন বিষয়ে 6 মাস করে প্রত্যেককে 1 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে। এর পাশাপাশি আমরা 2টি নিয়মিত মামলা দায়ের করব, একটি অস্ত্র আইনে এবং আরেকটি মাদক আইনে। অভিযান শেষে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে কারাগারে পাঠানো হয়। অভিযানের সময় বাসায় ছিলেন না সাংসদ হাজী সেলিম। এর আগে সোমবার ইরফান সেলিমের গাড়ি চালক মিজানুর রহমানকে গ্রেফতার করে 1 দিনের রিমান্ডে নেয় পুলিশ। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এই ঘটনায় জড়িতরা সমাজের যে শ্রেণীরই হোক না কেন ছাড় দেওয়া হবে না। সোমবার ধানমন্ডিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এই ঘটনা যেই ঘটিয়েছেন আমরা তদন্তের মাধ্যমে তাকে নিশ্চিত করে তাকে আমরা অবশ্যই শাস্তির মুখোমুখি করব। রোববার সন্ধ্যায় কলাবাগানে কি ঘটেছিল? নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফকে
কিভাবে মারধর করেছিল সাংসদ হাজী সেলিমের ছেলে ইরফানের সহযোগীরা। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা সেই 5 মিনিট 19 সেকেন্ডের ভিডিওতে কি আছে, তারপর ঘটনা কোন দিকে মোড় নেয়, কিভাবে গ্রেপ্তার হয় কাউন্সিলর ইরফান সেলিম, তার বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। রোববার সন্ধ্যা ধানমন্ডির কলাবাগান ক্রসিং একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় সংসদ সদস্যের স্টিকার লাগানো একটি গাড়ি। মোটরসাইকেলে ছিলেন নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ, গাড়িতে ছিলেন হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম সহ আরো কয়েকজন। তাৎক্ষণিকভাবে প্রত্যক্ষদর্শীরা মোবাইলে ভিডিওটি ধারণ করেন। সেখানে দেখা যায় লেফটেন্যান্ট ওয়াসিফের মুখে আঘাতের চিহ্ন, মারধরের আলামত শরীরে। ঘটনার ধারাবাহিকতায় সোমবার সকালে ভুক্তভোগী নৌবাহিনীর কর্মকর্তা নিজেই বাদী হয়ে ধানমন্ডি থানায় ইরফান সেলিম সহ 4 জনের নামে মামলা দায়ের করেন। বাকি আসামিরা হলেন বডিগার্ড মোহাম্মদ জাহিদ, এবি সিদ্দিক দীপু এবং গাড়ি চালক মিজানুর রহমান সহ অজ্ঞাত 2-3 জন। মামলা দায়েরের পরে ঘটনাস্থল পরিদর্শনে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান। তিনি সেখানে প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলেন। গাড়িতে যে ছিলেন ওনার ছেলে ইরফান সেলিম, উনি আসামি, 4 জন এজার নামে আসামি আছে। এর বাইরে অজ্ঞাতনামা তারা 2-3 জনের নাম বলেছে, যে অজ্ঞাতনামা আরো 2-3 জন ছিল। এদিকে র্যাবের একটি দল আসামি ধরতে হাজী সেলিমের বাসায় যায়। সেখানে ছিলেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। আমরা কিছু সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করছি। সোমবার দুপুরে হাজী সেলিমের বাসায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান শুরু হয়। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। দীর্ঘদিন পর আলোর মুখ দেখছে চট্টগ্রামের বে টার্মিনাল। চীন ভারতকে হটিয়ে পেট্রো ডলারের বড় বিনিয়োগ নিয়ে বাংলাদেশে আসার আগ্রহ দেখিয়েছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল RSGT লিমিটেড। এমনকি বিশ্বখ্যাত প্রতিষ্ঠানটির নীতি নির্ধারক পর্যায়ের শীর্ষ একজন কর্মকর্তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল 22 অক্টোবর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে বৈঠকও করেছে। বন্দর কর্তৃপক্ষ বলছে এই প্রকল্প বাস্তবায়নের কাজ এই মুহূর্তে এগিয়ে চলছে। নয়ন বলাজয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম বন্দর থেকে 10 কিলোমিটার উত্তরে বঙ্গোপসাগরের হালিশহর উপকূলবর্তী এলাকায় বৃহৎ পরিসর ও গভীরতা সম্পন্ন এই প্রকল্প বাস্তবায়নের প্রাক্কলীন ব্যয় নির্ধারণ করা হয়েছে $2.5 বিলিয়ন। প্রকল্পটি 2025 সাল নাগাদ বাস্তবায়ন হবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। এরই মধ্যে চীন, ভারত, দক্ষিণ কোরিয়া সহ 8 দেশের 9টি কোম্পানি বে টার্মিনাল নির্মাণ প্রকল্প বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করে তাদের অভিজ্ঞতা, সক্ষমতার নানা শর্ত পূরণ করে আগ্রহপত্র দাখিল করার পর বাস্তবায়নের কাজ পেতে যাচ্ছে বলে জানা গেছে। সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল RSGT ছাড়াও বে টার্মিনালের ব্যাপারে বিশ্বখ্যাত আরো কয়েকটি প্রতিষ্ঠানের নামও শোনা যায়। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে দ্রুত বে টার্মিনাল প্রকল্পের জটিলতা কাটবে। প্রকল্প বাস্তবায়নে এগোচ্ছে সরকার। কনসেশন এগ্রিমেন্ট হবে ওই জায়গায়, যাতে আমার ট্রানজাকশন অ্যাডভাইজার এটাকে ঠিকভাবে ওর সাথে কনসেশন এগ্রিমেন্ট করতে পারে। এই কার্যক্রমটা ওরা এখনো শুরু করেনি, আমরা শুরু করার পর্যায়ে আছি। বে টার্মিনাল নির্মাণ নিয়ে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল RSGTর সহযোগী পরিচালক হাসান আল তাহাত 10 দিনের সফরে গত 17 অক্টোবর বাংলাদেশে আসেন। এরপর তিনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেন এবং 22 অক্টোবর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথেও বৈঠকে বসেন। তবে ব্যবসায়ীরা বলছেন বাস্তবায়ন যেই প্রতিষ্ঠানই করুক দ্রুত বাস্তবায়ন চান তারা। ব্যবসা বাড়ছে, দেশের উন্নতি হচ্ছে, কিন্তু বন্দর একটু বাড়ে নাই। তো সুতরাং বে টার্মিনালকে অতি সত্বর কাজ শুরু করতে হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে বে টার্মিনালকে শেষ করতে হবে। 6.15 কিলোমিটার দীর্ঘ 6 মিটার প্রস্থের বাস্তবায়নাধীন বে টার্মিনালে 10 থেকে 12 মিটার ড্রাফটের মাদার ভেসেল ভেড়ানো যাবে। পক্ষান্তরে বে টার্মিনালে প্রতি জাহাজে 5000 TEUs কন্টেইনার বোঝাই করা যাবে, যা চট্টগ্রাম বন্দরের কার্যক্রম অনেক গতিশীল ও কন্টেইনার জট মুক্তকরণ সহ বন্দরে জাহাজের অপেক্ষমান সময় অনেক কমিয়ে দেবে অভিমত বন্দর সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
আগামীকাল থেকে বাংলাদেশ ভারতের মধ্যে সপ্তাহে 56টি ফ্লাইট চলাচল করবে। এয়ার বাবল ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে এই ফ্লাইট চালু হচ্ছে প্রতিবেশী বন্ধু দেশ দুটির মধ্যে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে, করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কোনো যাত্রী বিমানে যাতায়াত করতে পারবেন না। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। করোনার কারণে বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ হতে থাকে চলতি বছরের মার্চ মাস থেকেই। এরই ধারাবাহিকতায় প্রতিবেশী ভারতের সঙ্গেও আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভিসা দেওয়া বন্ধ করে ভারত। পুনরায় ভারতীয় ভিসা প্রদান শুরু হওয়ায় আগামী 28 অক্টোবর থেকে ভারত বাংলাদেশের মধ্যে বিমান চলাচল শুরু হচ্ছে, যেখানে সপ্তাহে ভারতের 5টি এয়ারলাইন্স পরিচালনা করবে 28টি ফ্লাইট। একই সংখ্যক ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশের 3টি এয়ারলাইন্স। আমাদের বাংলাদেশ থেকে 28টা, ওখান থেকে 28টা পর সপ্তাহে আসবে আজকে। হ্যাঁ, স্বাস্থ্যবিধি মেনে চলে, স্বাস্থ্যবিধি মেনে চলে। আমরা যে আগে আমরা কন্ডিশনগুলো যা যা দিয়েছিলাম ওরা মেনে নিয়েছে। এয়ার বাবল চুক্তির অধীনে দীর্ঘ 7 মাস পর ভারতের দিল্লি, চেন্নাই, কলকাতায় যাবে বাংলাদেশের ফ্লাইট। বাংলাদেশ বিমান, ইউএস বাংলা এবং নভো এয়ার বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা করবে। অন্যদিকে ভারতের এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইস জেট, ভিস্তারা, গো এয়ার ও স্পাইস জেট সপ্তাহে বাংলাদেশে 28টি ফ্লাইট পরিচালনা করবে, যেখানে করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কোনো যাত্রী যাওয়া আসা করতে পারবেন না। বাংলাদেশ থেকে যারা যাবে এবং এদেশে সবাই নিয়ে আসবে, মানে কোভিড টেস্ট করে যেটা চলাচল করতে হবে। আর কেউ না আসলে পরে কোয়ারেন্টাইনে যেতে হবে। আপাতত 3 মাসের জন্য এই এয়ার বাবল ব্যবস্থাপনায় চলবে 2 দেশের ফ্লাইট। তবে পর্যটক ছাড়া চিকিৎসা, ব্যবসায়, কূটনীতিক সহ 9 ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে ভারত। সেক্ষেত্রে তারাই কেবল এয়ার বাবলের সুবিধা নিয়ে ভারতে যাওয়া আসা করতে পারবেন। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এদিকে আজ থেকে মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে এক অপারেটর থেকে অন্য অপারেটরে গ্রাহকরা সরাসরি অর্থ স্থানান্তর করতে পারবে। এছাড়া মার্চ নাগাদ সকল ব্যাংকেও আনা হচ্ছে এই সেবার আওতায়। ফলে সব ব্যাংক থেকে সরাসরি মোবাইলেও আসবে টাকা। এক্ষেত্রে কোনো চার্জ দিতে হবে না গ্রাহককে। এই সেবা পুরোপুরি বাস্তবায়ন হলে আর্থিক অন্তর্ভুক্তির আওতা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাবু কামরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। মোবাইল ব্যাংকিং সেবার ক্ষেত্রে এরই মধ্যে যুগান্তকারী পরিবর্তন এসেছে বাংলাদেশে। সময় যত গড়াচ্ছে আরও জনপ্রিয় হচ্ছে এই সেবা। ফলে নগর বন্দর ছাড়িয়ে মোবাইল ব্যাংকিং এর আওতায় এসেছে গ্রামগঞ্জের অনেক নিম্ন আয়ের মানুষও, যার মাধ্যমে দৈনিক গড় লেনদেন হচ্ছে 2000 কোটি টাকারও বেশি। কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী বিকাশ, রকেট কিংবা মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো মঙ্গলবার থেকে এক অপারেটরের গ্রাহক অন্য অপারেটরে সরাসরি টাকা পাঠাতে পারবেন কোনো চার্জ ছাড়াই। প্রাথমিকভাবে 4টি ব্যাংক ও 4টি মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান যুক্ত হলেও আগামী 31 মার্চের মধ্যে যুক্ত হচ্ছে সকল ব্যাংক ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান, যা গ্রাহক সেবার ক্ষেত্রে নতুন এক মাইল ফলক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংক একটা যুগান্তকারী সিদ্ধান্ত দিয়েছে, যাতে গ্রাহক তার সেফ ডিস্টেন্সিং মেনটেন করে তার স্বাস্থ্য ঝুঁকির মধ্যে না রেখে তার লেনদেন করতে পারবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে ইন্টারঅপারেবল লেনদেন ব্যবস্থা চালু করার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা মনে করি এতে গ্রাহকদের আর্থিক লেনদেনে আরো স্বাধীনতা এবং সক্ষমতা তৈরি হবে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য আর্থিক লেনদেন ব্যবস্থাপনা আরো সুচারুভাবে করার সুযোগ তৈরি হবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে এর ফলে গ্রাহকের সময় এবং খরচ দুটোই কমে আসবে। এছাড়া স্বল্প আয়ের বহু মানুষ যুক্ত হবে আর্থিক সেবার আওতায়। এগুলো যত অটোমেটেড করা যায় তত কিন্তু জনগণকেও টাইম সেভ হয়, অর্থ সেভ হয়। এই অনলাইনে বিভিন্ন জাতীয়, বিশেষ করে মোবাইল ব্যাংকিং এর সাথে ইন্টারঅ্যাক্ট করা হয়েছে, এই সব জিনিসটাগুলোকে মাথায় রেখেই করা হয়েছে। মোবাইল ব্যাংকিং এর এই কার্যক্রম পুরোপুরি বাস্তবায়নে বাড়তি নজর দেওয়ার পরামর্শ সাধারণ গ্রাহকদের নিরাপত্তায়। এমএফএস একটা বড় সুযোগ দিয়েছে খুব অল্প আয়ের এবং অল্প শিক্ষিত মানুষকেও এই ধরনের সার্ভিসে অন্তর্ভুক্ত হতে। তাদের ক্ষেত্রে কিন্তু সার্ভিসটা যাতে তারা নিরাপদে নিতে পারেন, এই জায়গায় যত ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেটা নিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী আগস্ট শেষে মোবাইল ব্যাংকিং গ্রাহক দাঁড়িয়েছে 9,29 লাখে, আর এজেন্ট সংখ্যা 10 লাখ ছাড়িয়েছে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। বিএনপির অপরাজনীতি এদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে বড় বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন।
কখনো নিরাপদ সড়ক আন্দোলন, কখনো কোটা বিরোধী আন্দোলন ভর করার অপচেষ্টা করে। সর্বশেষ ধর্ষণ বিরোধী সামাজিক আন্দোলনে ভর করে সরকারের পদত্যাগ চেয়েছিল, যা হালে পানি পায়নি। এবারও তারা ব্যর্থ হয়েছে। দাবি জানানোর প্রয়োজন নেই, সময় এলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করা হলে দেশে অবাধ তথ্য প্রবাহ বাধাগ্রস্ত হয়, সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান ঘটে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্প্রতি গ্রেপ্তার হওয়া সাংবাদিক রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এই কথা বলেন তিনি এই সময় সাংবাদিকদের উপর নির্যাতন হয়রানির বন্ধের দাবি করেন তিনি। দেশে যেই সরকার বিরুদ্ধে কলম ধরে তাকেই সরকার টার্গেট করে জেলে নিচ্ছে বলে অভিযোগ করেন সাংবাদিক নেতা শওকত মাহমুদ। আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের উপর কুষ্টিয়াতে যে হামলা হয়েছে, আপনি মামলা আসামি হলেন, যে কোর্টে গেলে আপনাকে আবার এই শাসক দলীয় ক্যাডাররা আপনার উপর হামলা করে, তাহলে মামলা করলে কোর্টেও আপনি যেতে পারবেন না। সত্য অনুসন্ধানী সাংবাদিক যে আপনার সবচেয়ে বড় বন্ধু, তাকে কন্ট্রোল করেন, তখনই দেশে জার্নালিজমের সৃষ্টি হয়, তখনই দেশে আজকে জঙ্গিবাদের উত্থান হয়। কক্সবাজার ও নাটোরে সড়ক দুর্ঘটনায় মা মেয়ে সহ 6 জন নিহত হয়েছেন। এর মধ্যে কক্সবাজারেই মারা গেছেন 4 জন। সোমবার দুপুরে কক্সবাজারের পেকুয়ায় পিকআপের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান 4 জন, আহত হন আরও 2 জন। হতাহতদের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। এদিকে নাটোরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা মেয়ে নিহত হন সোমবার সকালে। পুলিশ জানায় পাবনা থেকে রাজশাহীগামী বাস নাটোর পাবনা সড়কের গোধর এলাকায় নিয়ন্ত্রণ হারায়। ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনিতে দেবী দুর্গাকে বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ষষ্ঠী থেকে মহানবমী পেরিয়ে বিজয়া দশমীতে বুড়িগঙ্গার ওয়াইজ ঘাটের দেবী বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা। এদিনে বছর ঘুরে আবারও আসার প্রতিশ্রুতি দিয়ে বিদায় নিলেন দেবী দুর্গা। সনাতন ধর্মে মতে এই দিন দুর্গার শুভ শক্তির কাছে পরাজিত হয়েছিল অশুভ শক্তি, তাই নিজের মধ্যে বসবাসকারী সকল অশুভ অকল্যাণকে বধ করতে দেবীর কাছে প্রার্থনা করেছেন ভক্তরা। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে বিস্তারিত। বিদায় বেলাটা দুঃখের হলেও কষ্ট বুকে চেপে ঢাকের তালে নেচে গিয়ে দেবী দুর্গার বিদায়ের দিনেও যেন করোনা ভীতি। তাই অন্য বছরের মতো ঢাকার ওয়াইজ ঘাটে তুলনামূলক কম ছিল পুণ্যার্থীদের উপস্থিতি। শুধু বিসর্জনের জন্য যাদের প্রয়োজন তারা ছাড়া সবাই দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন দূর থেকে। দেবীর বিদায় বেলায় ভক্তদের মনে বিষাদের সুর। জানান প্রতিবারের ন্যায় এবার হয়নি জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা। আজকে তো মা চলে যাচ্ছে, আমাদের মনটা একটু খারাপ হবে। এবারে একমাত্র চাওয়াই ছিল এই বিশ্ব থেকে যেন মহামারী দূর হয়ে যায়। সবাই একটু দুঃখ ভারাক্রান্ত, মাকে এতদিন পুজো করে আমরা বিসর্জন দিলাম। পূজার শুরু থেকে দেবী বিসর্জন পর্যন্ত সার্বক্ষণিক তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনী। যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এবং আমরা তৎপর আছি। যতক্ষণ বিসর্জন শেষ না হবে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ততক্ষণ পর্যন্ত থাকবে। এবার দেবী দুর্গা এসেছিলেন দোলাই চড়ে আর বিদায় নিলেন গজে। দেবীর কাছে সবার চাওয়া করোনার মতো মহামারী যেন বিদায় হয় শিগগিরই, ফুলে ফসলে ভরে উঠুক পৃথিবী। কিন্তু উনি যখন চলে যাচ্ছেন তখন যাচ্ছেন গজে গমন, আর গজে গমন মানে হচ্ছে শস্যপূর্ণা বসুন্ধরা। আমরা মনে করছি যে এই পৃথিবীতে যে করোনাকালীন সময়ে মানে করোনার মাধ্যমে যেটা মানুষ অসুবিধার মধ্যে পড়েছে, দেবী চলে যাচ্ছে এবং আমরা মনে রাখছি যে এই করোনা নিয়েই চলে যাচ্ছে। শেষ দিনে দিবালয় থেকে কৈলাসে ফিরে যান দেবী দুর্গা, তাই সকাল শুরু হয় বিহিত পূজা দিয়ে। দর্পণ বিসর্জন করে দেবী দুর্গাকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়, যা শেষ হয় ঘাট বিসর্জনের মধ্য দিয়ে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। 1947-এর 22 অক্টোবর কাশ্মীরে পাকিস্তান মদতপুষ্ট বাহিনীর হামলায় নিহতদের স্মরণে শাহবাগে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসী কয়েকটি বেসরকারি সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশে কাশ্মীরিরা দিনে দিনে কালো দিবস হিসেবে পালন করে থাকে দিনটিকে।
আলোকচিত্র প্রদর্শনীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যা, নারী নির্যাতন, বঙ্গবন্ধু হত্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চালানো গ্রেনেড হামলা সহ বিভিন্ন ঘটনা স্থান পায়। একই সঙ্গে উপমহাদেশের বিভিন্ন দেশে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ডের নিদর্শন উঠে আসে আলোকচিত্র প্রদর্শনীতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রচারের প্রতিবাদে ফরাসি দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে আঞ্জুমানে রহমানিয়া মাইজ ভান্ডারিয়া নামের একটি সংগঠন। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচি থেকে এই ঘোষণা দেন সংগঠনের প্রধান সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি। এ সময় বারবার ইসলামের নবীকে ব্যঙ্গ করে ইউরোপের কয়েকটি দেশের কার্টুন প্রকাশের তীব্র নিন্দা জানান তার। অবিলম্বে এই অপতৎপরতা বন্ধ সহ বিষয়টি নিয়ে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি করা হয় সমাবেশ থেকে। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক 14 আসামির রায় আজ। এই মামলায় রায় ঘোষণা করবেন বরগুনা শিশু আদালতের বিচারক হাফিজুর রহমান। আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবে এমন আশা রাষ্ট্রপক্ষের আইনজীবী ও রিফাতের পরিবারের। এবার দেশের করোনা পরিস্থিতির খবর। দেশে করোনা শনাক্তের সংখ্যা 4 লাখ ছাড়িয়েছে। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 13,758টি। এর মধ্যে নতুন শনাক্ত হয়েছে 1,436 জন। এই নিয়ে মোট শনাক্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো 4,251 জন। একদিনে মারা গেছে 15,000। এই নিয়ে প্রাণহানি 5,818 জন। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,493 জন। এ পর্যন্ত মোট সুস্থ 3,16,600 জন। করোনা ভাইরাসের সংক্রমণের জটিলতার ঝুঁকি সবচেয়ে বেশি প্রবীণদের। সেই প্রবীণদের শরীরেও এবার প্রয়োজনীয় রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার সম্ভাব্য টিকাটি। শুধু তাই নয়, তরুণদের শরীরেও কাজ করবে এই ভ্যাকসিন। অ্যাস্ট্রাজেনেকা সোমবারই দাবি করেছে বলে জানিয়েছে রয়টার্স। এদিকে আগামী ডিসেম্বরের শুরুতে এই করোনার ভ্যাকসিন কার্যকারিতা সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। তবে 2021 সালের আগে তা পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়াও করোনা ভ্যাকসিনের প্রচারে সহায়তার বিনিময়ে সান্তা ক্লজের অভিনয়কারীদের আগাম ভ্যাকসিন প্রদানের পরিকল্পনা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আপেলের পাইকারি দর 75 টাকা। খুচরা বাজারে ক্রেতাদের সেই আপেল কিনতে হচ্ছে 160 থেকে 250 টাকা কেজি দরে। বাজারে কমলা, আনারস সহ বেশ কয়েকটি ফল পাইকারি দরের চাইতেও দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন, দেশে ফল সহ বিভিন্ন কাঁচা পণ্য সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে 20 ভাগ, যা সংরক্ষণ করা গেলে চাহিদা মিটিয়েও রপ্তানি করা যেত। মেহেদী হাসান সুমনের ক্যামেরায় বাকিটা দেখুন ফখরুল ইসলামের অনুসন্ধানে। ফল মানুষের শরীরের ভিটামিনের চাহিদা পূরণের অন্যতম উপাদান। দেশে ফলের চাহিদা যা তার বেশিরভাগই আমদানি নির্ভর, কিন্তু ভোক্তার হাতে এই ফল আসার এক হাত আগে পরেই তৈরি হয় দামের আকাশ পাতাল তফাৎ। দুই প্রান্তের বিক্রেতাদের মুখে বেরিয়ে আসে আসল সত্য। সবচেয়ে ভালো আপেলটা 75 টাকা পড়ে কেজি, এটার খুচরা কেজি 90 টাকা, আর সাউথ আফ্রিকা যেটা ওটা আর একটু বেশি। আপেল হলো 160 টাকা কেজি, একটা হলো 180 টাকা কেজি, আর একটা হলো 250 টাকা কেজি, আর কমলা হলো 200 টাকা কেজি, বেদানা হলো 400 টাকা কেজি। এটাই বাস্তবতা যা বলছে বাদামতলির আমদানি করা চায়না আপেল 65 থেকে 70 এবং সাউথ আফ্রিকান আপেল 70 থেকে 75 টাকায় কিনেন খুচরা বিক্রেতারা। এরপর সেই একই আপেল বনানী বাজারে এসে দাম ধারণ করেছে 160 থেকে 400 টাকা পর্যন্ত। পাইকারি 220 থেকে 250 টাকার আঙ্গুর ক্রেতাদের কিনতে হচ্ছে 300 থেকে 800 টাকা পর্যন্ত। 300 টাকার ড্রাগন ফল বনানীতে বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকায়। এমন নিয়ন্ত্রণহীন বাজারে আমের দাম ঠেকছে 600 টাকাতেও। খুচরা বিক্রেতারা বেশিরভাগ ফল 2 থেকে 3 গুণ দামে বিক্রি করলেও এসব নিয়ে নেই কোনো তদারকি। এইখানে আমরা দেখলাম যে একটি আপেল অথবা মালটার মূল্য অনেক বেশি দেওয়া আছে, মানে মূল্যের ক্ষেত্রে একটা বড় ধরনের ফারাক থাকে। তখন আমরা আইন অনুযায়ী তাদেরকে আইনের মধ্যে আনি এবং ক্ষেত্র বিশেষে জরিমানা করা হয়। রাজধানীর 10টি স্থানে ফলের দাম 10 রকম। পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারের দামের পার্থক্য ফল বেঁধে 100 থেকে 250 টাকা পর্যন্ত। অনেক ক্রেতা হয়তো জানেনই না তারা ফল কিনতে গিয়ে কী পরিমাণ ঠকছেন। এসব ফল ও কাঁচা পণ্য সংরক্ষণে দেশে হিমাগার রয়েছে মাত্র 390টি।
যা উৎপাদিত কাঁচামাল সংরক্ষণে পর্যাপ্ত নয়। বিশ্লেষকরা বলছেন, সংরক্ষণের অভাবে প্রতি বছর উৎপাদিত 20 ভাগ কাঁচা পণ্য নষ্ট হচ্ছে। আমরা যদি ভ্যালু চেইন ডেভেলপমেন্ট এবং প্রপার সাপ্লাই চেইনের ইনফ্রাস্ট্রাকচারের উপরে প্রচুর পরিমাণে বিনিয়োগ করি, তাহলে আমাদের কৃষি পণ্যের বর্তমান যে টার্নওভার, আমি কয়েক হাজার কোটি টাকায় বললে সেইটাকে কয়েক লক্ষ কোটি টাকায় ইনক্রিজ করা সম্ভব। আর ফল পাকাতে কৃত্রিম রাইপেনিং সেন্টার না থাকায় প্রতি বছর নষ্ট হচ্ছে ফল, বঞ্চিত হচ্ছে রপ্তানি থেকেও। যেটাই করা হোক সেটা যদি সায়েন্টিফিক ওয়েতে করা যায় তাহলে খাবারের ওয়েস্টেজ কম হবে। তাই দেশের মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে সংরক্ষণাগার বাড়ানোর দিকে নজর দেওয়ার আহ্বান বিশ্লেষকদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবারে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। আর মাত্র কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন, কে নিচ্ছে হোয়াইট হাউসের দখল, তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। তবে ভোটের লড়াইতে যেই জিতুক, সমর্থকদের বেশিরভাগই নির্বাচনের ফলাফল মেনে নিতে প্রস্তুত রয়েছেন। 13 থেকে 20 অক্টোবর পর্যন্ত রয়টার্স পরিচালিত জরিপে দেখা গেছে অংশগ্রহণকারীর 79% মার্কিনী নির্বাচনের ফলাফল মেনে নেবেন বলে জানিয়েছেন। এছাড়াও বাইডেনকে জয়ী দেখতে চাওয়া 57% আমেরিকান সহ 73% জানিয়েছেন ট্রাম্প জিতলেও তারা নির্বাচনী ফল মেনে নেবেন। বাইডেনের 22% সমর্থক ট্রাম্পের জয়কে প্রত্যাখ্যান করবেন বলে জরিপে উঠে এসেছে। ট্রাম্প সমর্থকদের মনে 16% মার্কিনী বলেছেন তারা বাইডেনের জয়কে মেনে নেবেন না। এদিকে নির্বাচনের আগে বিশেষভাবে দোদুল্যমান বা সুইং স্টেটগুলোতে বেশি করে প্রচারণা চালাচ্ছেন দুই প্রতিদ্বন্দ্বী। রোববার প্রেসিডেন্ট ট্রাম্প নিউ হ্যাম্পশায়ার ও তার রানিং মেট মাইক স্পেন্স নর্থ ক্যারোলিনায় প্রচারণা ও জনসভা চালান। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে নির্বাচনকে ঘিরে সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী সুলতানা রহমান। অনেকগুলো যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জিততে পারেন, অন্যান্য স্টেটে তার যেই জনপ্রিয়তা রয়েছে, তার যেই রেড স্টেটগুলোর যে ইলেকট্রাল ভোট রয়েছে, সেগুলো মিলে তিনি এখান থেকে পার পেতে পারেন। অন্যদিকে জো বাইডেনের অন্তত 3টি স্টেট জয় করতেই হবে, তার মধ্যে একটি উইসকনসিন, মিশিগান এবং পেনসিলভেনিয়া। এই 3টি স্টেট যদি জো বাইডেন জয় করতে পারেন তাহলে তার জয়ের পথ অনেকখানি সুগম হয়ে যাবে। এখন যে জনমত জরিপগুলো আসছে তাতে করে ইলেকট্রাল ভোট এবং পপুলার ভোট, এই দুটি ক্ষেত্রে আসলে জো বাইডেন এগিয়ে রয়েছে। তবে সুইং স্টেটগুলোতে যেমন ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, উইসকনসিন, এই স্টেটগুলোতে আসলে দুই প্রার্থীর মধ্যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। 1-2 পয়েন্ট ব্যবধানে একজন আরেকজনকে সঙ্গে পিছিয়ে আছেন। বলা যেতে পারে জো বাইডেনই বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে রয়েছেন। ফলে তারা দুজনেই চেষ্টা করছেন কিভাবে সুইং স্টেটগুলো জয় করা যায়। দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী তারাও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে শেষ মুহূর্তে তাদের আবেদন পৌঁছে দেওয়ার। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে মালয়েশিয়াতে বিপাকে পড়েছেন সেখানকার বাংলাদেশি ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ প্রবাসীরা। 22 অক্টোবর থেকে সকল বেসরকারি অফিস কর্মীদের ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা জারি হয়েছে। এই অবস্থায় নিজেদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত সেখানকার প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়া থেকে শাহাদাত হোসেনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজধানী কুয়ালালামপুর সহ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের দীর্ঘ লকডাউনের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে বৃদ্ধি। অনেক প্রবাসী শ্রমিকরা কাজে যোগ দিলেও তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নতুন করে ভাইরাস সংক্রমণে কয়েকটি এলাকায় ফের লকডাউন দিতে বাধ্য হয়েছে সরকার। আমরা কাজ শুরু করার পরবর্তীতে আবার লকডাউন শুরু হয়ে গেছে। তো মালয়েশিয়াতে যে লকডাউনের পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে আমরা অনেক সংকটে পড়ে যাব। অনেকেই চাকরিতে ফিরেছিল, কিন্তু দ্বিতীয় লকডাউনের কারণে আবার বিপদগ্রস্ত হচ্ছে। যারা চাকরিজীবী আছে তারা আবারও চাকরি হারাচ্ছে। সিনিয়র মন্ত্রী দাতা সেরি ইসমাইল সাবরি ইয়াকুব জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 22 অক্টোবর থেকে কোনো বেসরকারি অফিস কর্মী ঘর থেকে বের হতে পারবেন না। নির্দিষ্ট কিছু সেক্টর ছাড়া কুয়ালালামপুর, সেলেঙ্গর, সাবাহ, পুত্রজায়া এর বেসরকারি অফিসের কর্মচারীদের বাসা থেকে কাজ করার নির্দেশনা এসেছে। এই লকডাউনে আমরা অনেকেই ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতিগ্রস্ত, বিশেষ করে মালয়েশিয়াতে আমাদের প্রবাসী শ্রমিক ভাইরা
বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। মালয়েশিয়ায় প্রায় ২৭,০০০-এর উপরে ভাইরাস শনাক্ত হয়েছে, যা প্রথম ধাপে ছিল ১০,০০০-এর নিচে। তবে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি হলেও এখনো পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা নিজ নিজ কর্মস্থলে স্বাস্থ্যবিধি মেনে কাজ করে যাচ্ছে। পুরো মালয়েশিয়াতে চলমান রিকভার মুভমেন্ট কন্ট্রোল অর্ডার শেষ হবে চলতি বছর ৩১ ডিসেম্বর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফ্রান্সে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ কঠিন চিবরদান অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের অদূরে একটা বাংলাদেশি বুদ্ধগয়া প্রজ্ঞা বিহার মেডিটেশন সেন্টারের উদ্যোগে শিল গ্রহণ, বুদ্ধ পূজা, শঙ্খদান, অষ্টপরিষ্কার, কল্পতরু, কঠিন চিবরদান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ফতন্দ অনমাদশী থেরো। স্বাগত বক্তব্য রাখেন সেন্টারের সভাপতি। প্রবাসে থেকে করোনাকালে নিজ এলাকার মানুষকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে সৌদি আরবের কোভিড-19 বর্তলী প্রবাসী কল্যাণ ফোরাম। রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় এই কথা বলেন বক্তারা। প্রবাসী বাঙালিদের বিনামূল্যে ফ্লু ভ্যাকসিন দিয়েছে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি। বাংলাদেশ সেন্টারে এই ভ্যাকসিন দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি। ভারতের কলকাতার হাইকোর্টের নির্দেশ মেনে এই বছরের দুর্গোৎসবে অনেকটা জনাকীর্ণভাবে পালিত হলো। করোনা মহামারীর কারণে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে কলকাতার দশমীর দিন দেবী দুর্গার বিসর্জন দিলেন হিন্দু ধর্মাবলম্বীরা। এর মধ্যে দিয়ে নিজেদের চিরাচরিত রীতির কিছুটা ব্যতিক্রম ঘটিয়ে উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে কলকাতা বিখ্যাত মল্লিক বাড়ির পূজা সম্পন্ন হয়েছে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার। এবারে করোনা আবহে পুজো ছিল একেবারে অন্যরকম। শুরু থেকে শেষ পর্যন্ত ছিল হাজারো বিধিনিষেধ, তাই বিসর্জনেও ছিল হাজারো নিয়মকানুন। আর তাই গঙ্গার ঘাটগুলো সেভাবে নেই চেনা ভিড়। তবে করোনা বিধি মেনে প্রতিমা বিসর্জন করেছেন সকলেই। এবারে করোনা পরিস্থিতিতে নিষিদ্ধ সিঁদুর খেলা সহ প্রতিমা বরণ। তবু কিছু কিছু পূজা মণ্ডপ পিপি ড্রেস পরে প্রতিমা নিরঞ্জনের আগে ধনুচি নাচ সহ দেবী বরণে মেতেছিলেন অনেক বারোয়ারি পুজো মণ্ডপগুলো। প্রতিমা নিরঞ্জনের আগে কলকাতার ঘাটে ঘাটে ছিল কড়া নিরাপত্তা। ব্যতিক্রম নয় মল্লিক বাড়ির প্রতিমা নিরঞ্জনও। চিরাচরিত প্রথা মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লাগোয়া ভবানীপুর আদি গঙ্গার ঘাটে প্রতি বছরের মতো প্রতিমা নিরঞ্জন করলেন মল্লিক পরিবারের সদস্যরা। কিন্তু এবার রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিকের মতন তারকারা অনুপস্থিত ছিলেন প্রতিমা নিরঞ্জনের সময়। এবারে ছোট প্রতিমা করে মোবাইলে ঢাক বাজিয়ে প্রতিমা নিরঞ্জন করলেন। অবশ্য মল্লিক পরিবারের কোনো তারকা ব্যক্তি কিন্তু এবারে ছিলেন না। মল্লিক পরিবারের মানুষরাই, মানে পরিবারের অন্যান্য সদস্যরাই এসে কিন্তু এই যে মুখ্যমন্ত্রীর পাড়া যে সংলগ্ন বলরাম বোস ঘাট রোডে যে গঙ্গার ঘাট, সেই ঘাট রোডে প্রতিবারের মতন এবারও তারা প্রতিমা বিসর্জন করলেন। ক্যামেরায় সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। এবারে নিউজ 24 স্পোর্টস। ময়মনসিংহ অনূর্ধ্ব 18 বছর বয়সী 75 ফুটবলারকে নিয়ে 2 মাস ব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প শুরু করেছে বাফুফে। সোমবার বাফুফে সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক ক্যাম্পের উদ্বোধন করেন। ভবিষ্যতে আরও কম বয়সী ফুটবলারদের নিয়ে ক্যাম্প শুরুর পরিকল্পনার কথা জানান তিনি। এদিকে এই কার্যক্রম অন্যান্য জেলা শহরগুলোতে শুরুর প্রয়োজনীয়তার কথা বলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পলস মলি। ময়মনসিংহ থেকে সৈয়দ নোমানের পাঠানো তথ্য ছবিতে মাহফুজুল ইসলামের রিপোর্ট। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে 18 না পেরোনো 75 ফুটবলারকে নিয়ে 2 মাসের প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান। অনেকটাই ঢাকঢোল পিটিয়ে এই আয়োজনের মধ্যমণি বাফুফের ডেভেলপমেন্ট কমিটির নতুন চেয়ারম্যান আতাউর রহমান মানিক। জেলা পর্যায়ে এমন কার্যক্রম প্রশংসনীয় হলেও বিশ্ব ফুটবলের বর্তমান বাস্তবতায় 18 বছর বয়সী ফুটবলারদের নিয়ে 2 মাসের প্রশিক্ষণ ক্যাম্প আদৌতে কতটা কার্যকরী হবে সেটি একটি বড় প্রশ্ন। বিষয়টি নিয়ে কথা বলেছেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির নতুন চেয়ারম্যান। জানালেন আরো কম বয়সী ফুটবলারদের নিয়ে ক্যাম্প শুরুর পরিকল্পনার কথা। আন্ডার 18, আন্ডার 16 এবং আমরা
আরও নিচে যাওয়ার চেষ্টা করছি, সেটা আমরা প্ল্যানিং করতেছি। ফেডারেশনের কোচ আছে, টেকনিক্যাল টিম আছে, ফিজিও আছে, এভরিথিং আছে। আর আমাদের যেটা নাই একাডেমি, সেই একাডেমি আমরা ফর্টিসের একাডেমিটা আমরা ব্যবহার করব এবং সেখানে আমরা রেসিডেন্সিয়াল অ্যারেঞ্জমেন্টও অলরেডি করেছি, আবাসিক ক্যাম্প হবে। এদিকে এই কার্যক্রমকে দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে দেওয়ার কথা বলছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর। আমরা তাদের নজরে রাখব, তাদের স্কিল ও মেধার মূল্যায়ন করব, এরপর পরবর্তী ধাপে যাব। আমি মনে করি এই কার্যক্রম দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে দেওয়া উচিত। ময়মনসিংহের 13টি উপজেলার 350 জন ফুটবলার থেকে 75 জনকে এই ক্যাম্পের জন্য নির্বাচন করা হয়েছে। মাহফুজুল ইসলাম, নিউজ 24। শেষ করব বিনোদনের খবর দিয়ে। দীর্ঘদিন পর কোনো বাংলা সিনেমা দর্শক প্রশংসায় ভাসলো। মুক্তিপ্রাপ্ত সিনেমা হলে দেখা গেল টিকিট সংকট। সিনেমার গল্প, নির্মাণ আর সিনেমাটোগ্রাফির হল হয়েছে বেশ প্রশংসা। বলছে 49 বাতাস সিনেমার কথা। মুক্তির পর থেকেই রাজধানীর স্টার সিনেপ্লেক্সে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নির্মাতা জানিয়েছেন, শুরুতে শুধু সিনেপ্লেক্সে মুক্তি পেলেও দর্শক চাহিদার কথা মাথায় রেখে বাড়তে পারে হলের সংখ্যাও। ফাতেমা কাউসার জানাচ্ছেন বিস্তারিত। অন্য সব বিনোদন কেন্দ্রের মতো ঢাকার বসুন্ধরা সিটির জনপ্রিয় থিয়েটার হল স্টার সিনেপ্লেক্সও বন্ধ ছিল 7 মাস। 23 অক্টোবর তাদের 3টি শাখায় খুলল পর্দায় 49 বাতাস নিয়ে। গত 13ই মার্চ 49 বাতাস মুক্তির কথা থাকলেও করোনার প্রকোপের কারণে নির্মাতা মুক্তির 3 দিন আগে তা স্থগিত করেন। 16ই অক্টোবর সরকার হল খোলার অনুমতি দিলে দর্শক না আসার শঙ্কায় মুক্তি পায়নি কোনো ভালো মানের বড় বাজেটের সিনেমা। অবশেষে 23 অক্টোবর নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল মুক্তি দিলেন তার 49 বাতাস। প্রতিদিন 3টি করে প্রদর্শনী হচ্ছে সিনেমাটির। দীর্ঘদিন পর যার গল্প ছুঁতে পারল দর্শক হৃদয়। নিটোল ভালোবাসা, নিখুঁত প্রেমের গল্প, আয়নাবাজির চেয়ে বেটার। নিশ্চয়ই কেউ এরকম একটা প্রেমে পড়ার ইচ্ছা সবার জীবনে থাকে। বাংলাদেশে এরকম ইউনিক এবং মৌলিক কাহিনীর মতো মুভি খুব কমই দেখা যায়। অসাধারণ, সব মিলিয়ে অসাধারণ। এদিকে বিভিন্ন হল ঘুরে সিনেমা সংশ্লিষ্টরাও চেষ্টা করছেন দর্শক প্রতিক্রিয়া জানার। ইন্টারন্যাশনালি যে স্ট্যান্ডার্ডের ছবি বানানো হয় তার প্রত্যেকটা দিক বিবেচনা করে এই ছবিটা তৈরি করা হয়েছে। আরও কিছু ভালো করা যেত, আরও কিছু করা যাবে, এই তৃষ্ণাটা আসলে সারা জীবনে থেকে যাবে। এক্সপেকটেশনের বেশি মানুষ এসছে, তারা দেখেছেন মন দিয়ে এবং অল্প অল্প জায়গায় রিলিজ দিচ্ছে। আসলে এটা জারি থাকবে, মানুষের উৎসাহ থাকলে আমরা সুবিধাজনক জায়গায় সারা দেশব্যাপী আস্তে আস্তে মুক্তি দেব। 49 বাতাস সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা। পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা ও সঙ্গীত পরিচালনা করেছেন নির্মাতা নিজেই। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। শেষ করব নিউজ 24 সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় হাজী সেলিমের ছেলে গ্রেপ্তার, 1 বছরের কারাদণ্ড। অস্ত্র, মদ ও ওয়াকিটকি উদ্ধার, টর্চার সেলের সন্ধান। এবার আলোর মুখ দেখছে চট্টগ্রামের বে টার্মিনাল। চীন ভারতের পর বিনিয়োগে আগ্রহী সৌদি আরবও। এগিয়ে চলছে কাজ, জানালো বন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশ ভারতের বিমান চলাচল শুরু আগামীকাল। এয়ার বাবলের আওতায় সপ্তাহে চলবে 56টি ফ্লাইট। করোনা মুক্তির সার্টিফিকেট বাধ্যতামূলক। আজ থেকে মোবাইল ব্যাংকিং এর ভিন্ন অপারেটরে অর্থ স্থানান্তর সেবা চালু। আওতায় আসবে ব্যাংকগুলো। গ্রাহকের নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ। স্বাস্থ্যবিধি মেনে দেবী বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো দুর্গোৎসব। ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনিতে মর্ত ছেড়ে দেবালয়ে ফিরলেন দুর্গা। দালাল সিন্ডিকেটের কবলে রাজধানীর ফলের বাজার। পাইকারি বাজারের 75 টাকার আপেল খুচরা বিক্রি 250 টাকায়। তাগিদ নিত্য নজরদারি। এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র 1 সপ্তাহ বাকি। তীব্র লড়াইয়ের আভাস সুইং স্টেটগুলোতে। ট্রাম্প বাইডেনের তুমুল প্রচারণা। দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।